আচ্ছা, সো এটা হচ্ছে 23 ব্যাচের ফাইনালের কোয়েশ্চেন। এটা আবার 21 ব্যাচেও ফাইনালে আসছে, এটা 18 ব্যাচে আসছে, এটা 19 ব্যাচে বেঁচে আসছে, এটা 13 ব্যাচে আসছে। এবং 81 নাম্বার পেজে খুব সম্ভবত যেটা, সেটা চব্বিশ চব্বিশ ব্যাচের সেম ম্যাথটাই 81 নাম্বার পেজে আছে, সেটা 24 ব্যাচে আসছে। তার মানে প্রত্যেকটা ব্যাচেই এই কোয়েশ্চেনটা আসতেছে। তো আমাদেরও এটা যেহেতু সেকেন্ড মিড ফার্স্ট মিডে আসে নাই, এটা আসার প্রবাবিলিটি বলা যায় একদম 100%, এটা আসবেই বলা যায়। So, একদম কপাল যদি খুব বেশি খারাপ না হয়, তো মোটামুটি আসবেই। আচ্ছা, এখন এখানে ম্যাথটা হইতেছে বেসিক্যালি যে আমরা আহ, কিছুদিন পরে কিছু টাকা পাবো, কিছু ডলার বা কারেন্সি কিছু পাবো, সেগুলাকে বিক্রি করা। তাহলে 4টা উপায় বিক্রি করতে পারি, কোন উপায়ে যাব সেটার মধ্যে যে কোনো একটাকে চুজ করা। এটা হচ্ছে আমাদের বের করতে হবে যে 4টা অল্টারনেটিভের মধ্যে কোন অল্টারনেটিভটা আমরা বেছে নিব। যে কিছুদিন পরে যে আমি কিছু রিসিভেবলস পাবো, মানে কিছুদিন পরে আমি কিছু কারেন্সি রিসিভ করব, সেগুলোকে বিক্রি করার জন্য আমি 4টার মধ্যে কোন উপায়টাকে বেছে নিব। এটা হচ্ছে আমাদের প্রশ্ন, কোয়েশ্চেন। আবার উল্টাটাও হইতে পারে যে হেজিং পেয়েবলস হইতে পারে, যে 2 মাস পরে বা 1 বছর পরে আমার একজনকে কিছু ডলার পে করতে হবে, বা কিছু সিঙ্গাপুর ডলার পে করতে হবে, কোন একটা কারেন্সি ডলার পে করতে হবে। ওই কারেন্সি পে করার জন্য আমি এগেইন 4টা উপায়ের মধ্যে কোন উপায়টাকে বেছে নিব পেমেন্টটা করার জন্য। এটা হচ্ছে আমাদের মেইন কোয়েশ্চেন। সো আসি 3 নাম্বার এখানে কোয়েশ্চেনটা। এটা হচ্ছে উনি কত ব্যাচের, এটা 23 ব্যাচের ফাইনালের কোয়েশ্চেন। এটা 23 ব্যাচের ফাইনাল, 23-এর ফাইনালের 3 নাম্বারটা। সো এখানে একটা কোম্পানি আছে যেটা হচ্ছে কার্বনডেল নামের একটা কোম্পানি, ইজ গোয়িং টু ফেস টু সিচুয়েশনস। তার মানে ওই যে হেজিং পেয়েবল রিসিভেবল দুইটাই আছে এখানে। এবং এই ম্যাথটা করতে পারলে 10 মার্ক, জাস্ট একটা ম্যাথ, আর কিছু নাই এখানে, আর কোনো থিওরি টিওরি কিছু নাই, 10 মার্ক। সো একটু লেন্দি আছে মোটামুটি, এত 45 মিনিটের ম্যাথ। একটা পারলে আর একটা পারা যায় আর কি, সিম্পলি। সো শুরু করি। দুইটা সিচুয়েশন। প্রথম সিচুয়েশনে হচ্ছে সে ইটস এই যে 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 কোম্পানিটা সে এক্সপেক্ট করতেছে সে রিসিভ করবে 500 সিঙ্গাপুর ডলার। ঠিক আছে, সিঙ্গাপুর ডলারটাকে আমি জাস্ট সিঙ্গাপুর বলি, হ্যাঁ, সিঙ্গাপুর বলি, কারণ ডলার এখানে আবার ডলার আছে। দুইটা কারেন্সি তো, একটা হচ্ছে সিঙ্গাপুর ডলার আর একটা হচ্ছে জাস্ট ডলার। তো আমি এটাকে জাস্ট সিঙ্গাপুর বলি, তাহলে এই সিঙ্গাপুর ডলার বুঝে নিতে হবে। সো সিঙ্গাপুর 500, এটা হচ্ছে সে কি করবে, রিসিভ করবে। সো এটাকে তার সেল করতে হবে, তাই না? এটাকে সেল করে তার ডলারে কনভার্ট করে নিতে হবে। তো 4টা উপায় আছে, এর মধ্যে কোনটাতে যাব? প্রথম উপায়, প্রথম উপায়টা হচ্ছে যে ফরওয়ার্ড হেজ করতে পারি আমরা। প্রথম উপায়ের নাম হচ্ছে ফরওয়ার্ড হেজ। 2 নম্বর উপায় হচ্ছে মানি মার্কেট হেজ। 3 নাম্বার হচ্ছে অপশন হেজ। 4 নাম্বার হচ্ছে নো হেজ। এই 4টা হেজের মধ্যে কোন হেজটাতে আমরা যাব? সো প্রথম হেজ হচ্ছে কি, ফরওয়ার্ড। সো ফরওয়ার্ড রেট যদি আমরা ইউজ করি, এখানে বলা আছে যে 1 ইয়ার, 1 বছর পরের ফরওয়ার্ড রেট, মানে 1 বছর পরে এই যে একটা সিঙ্গাপুর বিক্রি করা যায় 0.65 ডলারে। তাহলে 1 বছর পরে তো আমি এটা রিসিভ করবো, এবং 1 বছর পরেই তো আমাকে এটা সেল করতে হবে, আজকে তো আর আমি সেল করতে পারবো না। তাহলে 500 সিঙ্গাপুর, এটাকে আমি যদি 0.65 রেটে সেল করি, তাহলে 1 সিঙ্গাপুর সেল করে পাবো 0.65। 500 সিঙ্গাপুর সেল করে অবশ্যই কম টাকা পাবো, মানে পাঁচশোর উপরে পাবো না, 500 কম পাবো ডলার, কারণ যেহেতু 1 ডলারের 1 সিঙ্গাপুরের জন্য পাওয়া যায় 0.65 ডলার। তো এটা গুণ করতে হবে। তো গুণ করলে এই যে আসলো কত, 325। 500 সিঙ্গাপুর ডলার দিয়ে আমি 325 ডলার পাবো। এটা হচ্ছে প্রথম স্টেপ, প্রথম টেকনিক, ফরওয়ার্ড হ্যাটস। ভেরি সিম্পল, জাস্ট রেটটা দিয়ে মাল্টিপ্লাই করে নিতে হবে, 325। একটা উপায় গেল, এই যে নাম্বার। 2 নাম্বার উপায় যেটা হচ্ছে মানি মার্কেট হ্যাচ। সো মানি মার্কেট হ্যাজে এটা একটু জটিল, একটু এটাতেই বেশি মেইনলি ফোকাস করতে হবে এই ম্যাথটাতে। মানে ঝামেলার জায়গায় হচ্ছে এটা, এটা পারলেই মোটামুটি বাকি আরো যে দুইটা আছে সেগুলো একদম সিম্পল। প্রথমটা তো একদম সিম্পল দেখলাম, জাস্ট রেট দিয়ে মাল্টিপ্লাই। আচ্ছা, 2 নাম্বার রেটটা যেটা হচ্ছে মানি মার্কেট হেজ। মানি মার্কেট হেজের জন্য ইনফরমেশন হচ্ছে এই যে লাস্ট টেবিলটা, 8%, 5%, 9%, 6%, এগুলো কি? ডিপোজিট রেট। আমি যদি ইউএসএ তে টাকা ডিপোজিট রাখি ব্যাংকের মধ্যে, আমি পাবো 8%। সিঙ্গাপুরে রাখলে আমি পাবো 5%। আমি যদি ইউএস থেকে লোন নেই, 9% পাবো, 9% দিতে হবে। সিঙ্গাপুর থেকে নিলে 6% দিতে হবে। এই ইনফরমেশন গুলাকে ইউজ করেই মানি মার্কেট হ্যাজ, মানে 2 নাম্বার যেটা, সেটা করে ফেলতে হবে। আচ্ছা, আরেকটা বিষয় বলে রাখি, সেটা হইতেছে এখানে স্পট রেট।
আজকের স্পট রেট দেওয়া আছে 0.62, এটা আমাদের কাজে লাগতে পারে। ফরওয়ার্ড রেটটা দিয়ে তো ম্যাথ করেই ফেললাম, এটার কাজ শেষ। স্পট রেটটা আমাদের বিভিন্ন সময় কাজে লাগতে পারে। আচ্ছা, এখন আসি যে মানি মার্কেট হেজে কি করতে হয়। মানি মার্কেট হেজে আমি $500 কি করব, 1 বছর পরে রিসিভ করব। $500 1 বছর পরে রিসিভ করব, 1 বছর পরে আমাকে সেল করতে হবে। বিষয়টা ফরওয়ার্ডের ক্ষেত্রে এরকম ছিল যে 1 বছর আমাকে ওয়েট করতে হবে, 1 বছর পরে আমি এটা সেল করতে পারবো। কিন্তু মানি মার্কেট আমাকে সুবিধা দিচ্ছে যে আজকেই আজকেই এটাকে এই যে সিঙ্গাপুর ডলারটাকে ইয়াতে কনভার্ট করার, কি বলেন, আজকেই এটাকে ডলারে কনভার্ট করে আজকেই ডলারে ইনভেস্ট করে ফেলার এই সুবিধাটা মানি মার্কেট আমাকে দেয়। তো 1 বছর আমার জন্য আর ওয়েট করার দরকার নাই। মানি মার্কেট যেহেতু আমার, মানি মার্কেট নামে একটা জিনিস যেহেতু আছে দুনিয়াতে, তো কি করতে হবে এখানে, যেটা করতে হবে সেটা হচ্ছে 500 সিঙ্গাপুর ডলারকে আজকের প্রেজেন্ট ভ্যালুতে নিয়ে আসতে হবে। 500 ডলারকে আজকে প্রেজেন্ট ভ্যালুতে নিয়ে আসতে হবে। কারণ প্রেজেন্ট ভ্যালুতে আনার জন্য একটা পার্সেন্টেজ লাগে আমরা জানি, এবং টাইম লাগে। টাইম তো 1 ইয়ার, এটা তো বোঝা যাচ্ছে 1 ইয়ার। কিন্তু কোন রেটটা নিব, এখানে তো রেট চারটা। এই চারটা রেটের মধ্যে কোনটা নিব সেটা হইতেছে বুঝতে হবে একটু। যেটা হইতেছে যে $500 আমি 1 বছর পরে রিসিভ করব। তার মানে কি, এর মানে হইতেছে আজকে আমি যদি কিছু সিঙ্গাপুর ডলার মার্কেট থেকে লোন নিয়ে নেই, কিছু সিঙ্গাপুর ডলার মার্কেট থেকে লোন নিয়ে নেই, লোন নিয়ে সেগুলোকে ডলারে কনভার্ট করে ফেলি, সমস্যা আছে? নাই। কিন্তু আজকে আমি সিঙ্গাপুর ডলার মার্কেট থেকে বড় করলাম, বড় করে সেগুলোকে ডলার বিক্রি করে দিলাম। বড় করলাম, এটা পেমেন্ট করবো কিভাবে? ওই যে আমি পাবো তো $500, তো আমি 500 সিঙ্গাপুর তো আমি 1 বছর পরে পাবো। ওই আশায়, $500 যে আমি 1 বছর পরে পাবো, ওই আশায় আমি আজকে কি করতেছি, এটার ইকুইভ্যালেন্ট মানে এটার প্রেজেন্ট ভ্যালুতে, এটাকে প্রেজেন্ট ভ্যালুতে কনভার্ট করে যা আসে সেটা আমি মার্কেট থেকে কি করে ফেলতেছি, বড় করে ফেলতেছি, বড় করে ফেলতেছি। ঠিক আছে? তাহলে $500 এটাকে প্রেজেন্ট ভ্যালু দিব কোন রেট দিয়া, যেহেতু বড় করব বললাম, যেহেতু আমি পাবো আজকে আমি বড় করতে পারি, যেহেতু পাবো, আবার বলি যেহেতু পাবো, এটাকে আমি আজকে বড় করে ফেলবো। তো বড় করবো এই যে বড়ইং রেট। তাহলে বড়ইং রেট আমি অবশ্যই সিঙ্গাপুরটা নিব, কারণ সিঙ্গাপুর ডলার যেহেতু, এটা সিঙ্গাপুর বড় করবো। তাহলে 6% দিয়ে এটাকে ভাগ দিতে হবে। এই যে 6% দিয়ে ভাগ দিছে, 500 সিঙ্গাপুরকে সিঙ্গাপুরের বড়ইং রেট দিয়ে ভাগ দিছে, তাহলে আসলো 471। এই পরিমাণ সিঙ্গাপুর আমি আজকে ওই মার্কেটটা থেকে বড় করছি। বড় করে এগুলোকে কি করবো, এখন ডলারে কনভার্ট করে ফেলবো। 471কে আজকে ডলারে কনভার্ট করার রেট কত, আজকে ডলারে কনভার্ট করার রেট স্পট রেট 0.62, এই যেটা 0.62 আজকের রেট। ফরওয়ার্ড রেট নেওয়া যাবে না, এছাড়া আর কোনো রেটও নেই। এখানে ফিউচার স্পট রেট আছে, এগুলোতে নেওয়া যাবে না, স্পট রেট নিতে হবে। আচ্ছা, তাহলে এই স্পট রেট দিয়ে গুণ দিয়ে বের করে ফেললাম 292। এটা কিন্তু অলরেডি আমার পকেটে চলে আসছে যেহেতু কনভার্ট করছি। এই পরিমাণ সিঙ্গাপুর ডলার আমি লোন নিছি। কারণ কি, সিঙ্গাপুর লোন লোন নিছি 471, তাহলে আমি পেমেন্ট করবো কত, 500। এই 500 পাবো কই, ওই যে রিসিভেবলস থেকে পেয়ে যাব। তাহলে সিঙ্গাপুরের কাহিনী, সিঙ্গাপুরের মার্কেটের কাহিনী শেষ। আমি বড় করছি এই অ্যামাউন্ট, এবং মেয়াদ শেষে আমি পাবো, এটা দিয়ে দিব। তাহলে সিঙ্গাপুরের কাহিনী শেষ। এখন এটা দিয়ে আমি কি করব, এই যে 471 সিঙ্গাপুর বড় করছি, এটা আমি কি করব, এটা ডলারে কনভার্ট করব। করলাম ডলারে কনভার্ট, আসলো 292। এটা আমি আজকে 292 পেয়ে গেছি অলরেডি। এটাকে কি আমি বসায় রাখবো? অবশ্যই না। এটাকে আমি ইউএস ডলারে, যেহেতু এটা ডলারে, ডলারে আমি ইনভেস্ট করে ফেলি। তাহলে 292কে আমি ডলারে যদি ইনভেস্ট করি, তাহলে ডলারের ডিপোজিট রেটটা নিতে হবে। ডলারের ডিপোজিট রেট মানে কি, আমি যদি ব্যাংকে ডিপোজিট রাখি, এটা তো আমার জন্য ল্যান্ডিং, তাই না? আমি আমি যেটা ল্যান্ড করি এটা তো ব্যাংকের জন্য ডিপোজিট। তাহলে 8% রেটে আমি ডিপোজিট রাখা দিব, 8% রেটে ডিপোজিট রাখবো। এই যে $292 আমার কাছে আছে, এটাকে যদি আমি ডিপোজিট আকারে রাখি, তাহলে আমি 8% করে পাবো। তাহলে আমি 1 বছর পরে পাবো 315। তাহলে 325 পাইতেছিলাম ফরওয়ার্ডে গেলে, 315 পাই মানি মার্কেটে গেলে। তার মানে মানি মার্কেট অলরেডি বাদ পড়ে গেছে, মানি মার্কেট আসলে দরকার নেই। এরকম যদি হয়, মানি মার্কেট ভুল করলেও সমস্যা নেই। রিসিভেবলস এর মেতে মানি মার্কেট যদি ছোট হয়, মানি মার্কেটের অ্যামাউন্টটা যদি ছোট হয়, তাহলে এটাতে ভুল হয়ে গেলেও আনসার ঠিকঠাক চলে আসবে, আনসারে কোনো ঝামেলা হবে না। দেখ, ভুল হওয়ার কথা না, কারণ হইতেছে এখানে যেটা আমরা একদম স্পষ্ট করে ক্লিয়ারলি বলছি, প্রথমটা হইতেছে আমি কি করতেছি, যে সিঙ্গাপুরের যে টাকাটা, সিঙ্গাপুরের টাকাটারে আমি আজকে প্রেজেন্ট ভ্যালুতে নিয়ে আসতেছি, এবং রেট ইউজ করতেছি সিঙ্গাপুরের
বড়োইং রেট, কারণ আমি তো এটা হইতেছে বড় করবো 471 বড় করব। এই বড় অ্যামাউন্টটাকে আমি ডলারে কনভার্ট করে আজকের রেট দিয়ে সেটাকে জাস্ট ইউএসএ তে ইনভেস্ট করে ফেলতেছি। তো ইউএসএ ডিপোজিট রেটটা আমি নিতেছি। সিম্পল। আচ্ছা, এরপরে আসি 3 নাম্বার যে মেথড, সেটা হচ্ছে কারেন্সি অপশন হেজ। এটা সহজ আছে। কারেন্সি অপশন হেজের জন্য ইনফরমেশন লাগবে কোনগুলা? এই যে এই টেবিলটা, ফার্স্ট টেবিলটা। এখানে ফিউচারের স্পট রেট দেওয়া থাকবে সবসময় দুই তিনটা। তিনটা দেওয়া আছে যে 6.3, 6.5, 6.9। তার মানে আমি 6.3, 6.3 হইলে আহ, আমি 6.3 তে বিক্রি করতে পারি, 6.5 এ বিক্রি করতে পারি, 6.9 এ বিক্রি করতে পারি। এই তিনটা রেটের প্রবাবিলিটি দেওয়া আছে। এটা হওয়ার সম্ভাবনা 20%। এটা যে হবে এটার সম্ভাবনা 50, এটার সম্ভাবনা 30। আচ্ছা, ফিউচার স্পট এটা এখানে আমরা বলতেছি কি নিব? অপশন না, অপশন। তো এটা যেহেতু রিসিভেবল, তো অবশ্যই আমি পুট অপশনে যাব। আমি যেহেতু $500 পাবো, 500 সিঙ্গাপুর পাবো, এটাকে আমার সেল করতে হবে। সেল করার জন্য অপশন কোনটা? কল অপশন নাকি পুট অপশন? অবশ্যই পুট অপশন। তাহলে এখানে পুট অপশনের ইনফরমেশন লাগবে, এই যে নিচের দিকে আছে, অ্যাজিউম দ্যাট 1 year put option on Singapore dollars are available with an exercise price of 0.65 এবং প্রিমিয়াম হচ্ছে $0.04। আর কল অপশনের ইনফরমেশন দেওয়া আছে, এটা পরে লাগবে। তো এটা এটা শেষ করে দিলে এক্সারসাইজ প্রাইস যদি 0.65 হয়, এই 0.65 আমি কি করতে পারবো? সেল করতে পারবো। তাহলে মার্কেট প্রাইস যদি কমে যায় তাও আমি 6.5 সেল করব। মার্কেট প্রাইস যদি বাড়ে সেক্ষেত্রে আমি আর অপশনে যাব না, মার্কেট প্রাইসেই বিক্রি করে দিব। তাহলে এটা নিয়ে একটা টেবিল বানাইতে হবে। টেবিলটা এই যে টেবিলটা। সো ফার্স্টে আমি ফিউচার স্পট রেট গুলো যেগুলো প্রশ্ন দেওয়া আছে সেগুলোকে দেখে দেখে লিখলাম 6.3, 6.5, 6.9। প্রবাবিলিটি গুলো দেখে দেখে লিখলাম 0.2, 0.5, 0.3। প্রিমিয়াম দেখে দেখে লিখলাম, প্রিমিয়াম হচ্ছে 0.4। তো 0.4, 0.4, 0.4, এগুলো যেটা আমি অপশনটা কিনছি এগুলো আমার চলে গেছে, কিন্তু এগুলো আমার মাইনাস। মাইনাস দেওয়া লাগবে না, জাস্ট বোঝানোর জন্য বলতেছি মাইনাস। এগুলো কিন্তু আমার চলে গেছে। আচ্ছা, এখন আমার অপশনের এক্সারসাইজ প্রাইস কত? এক্সারসাইজ প্রাইস হচ্ছে 0.65। তাহলে কখন এক্সারসাইজ হবে, কখন এক্সারসাইজ হবে না? 0. যখন 6.3, তখন কি আমি 6.3 তে বিক্রি করব, নাকি আমি হচ্ছে আমার যে অপশন, অপশন ইউজ করে 6.5 এ বিক্রি করব? বিক্রি করার সময় আমরা বেশি রেটটাকে চুজ করি। তাহলে 6.3 এবং 6.5 দুইটার মধ্যে বড় হচ্ছে 6.5, তার মানে 6.5 এ সেল করবো। তাহলে 6.5 এ সেল করলাম, এই যে 6.5 কে এখানে বসাইলাম। 6.5 সেল করতে 6.5 পাইলাম। আর প্রিমিয়াম চলে গেছিল না আমার 0.04, এটাকে মাইনাস করে দিতে হবে। তাহলে আলটিমেটলি আমি রিসিভ করলাম 6.1। 6.1 ইন্টু, তাহলে এটা হচ্ছে আমার রেট। 6.1 হচ্ছে আমার 1 সিঙ্গাপুরের রেট। তাহলে আমার কাছে আছে 500 সিঙ্গাপুর, মাল্টিপ্লাই করে দিলাম 305,000 টাকা, আমি $305,000 পাইলাম। এই 305,000 পাওয়ার সম্ভাবনা কত? 20%। এই 20% আর এটা গুণ দিয়ে দিতে হবে, তাহলে চলে আসবে এক্সপেক্টেড ভ্যালু, যেটা হচ্ছে 61,000। এরপরে আসি 2 নাম্বার, 6.5 হইলে কি হবে? 1 বছর পরে ফিউচারের স্পট রেট 65 হইলো। তাহলে 65 হইলে আমার এখানে এক্সারসাইজ প্রাইসও 65, তাহলে আমি যে কোনো একটা করতে পারি। মার্কেটেও বেচতে পারি, অপশনেও বেচতে পারি, যাই করি না কেন আমি তো 65 রিসিভ করতেছি। তাহলে এই যে 65 এগেইন, এবং 0.04 মাইনাস, আর $500 আমি কি করলাম, 5,000 যে আমার কারেন্সি গুলো বিক্রি করে দিলাম, আমি পাইলাম 305। তো 305 তো টোটালটা পাবো না, এটার প্রবাবিলিটি 50%, মাল্টিপ্লাই করে নিলাম, আসলে 1,52,000। লাস্ট ওয়ান যেটা হচ্ছে 0.69। 0.69 যদি হয় মার্কেট প্রাইস, 0.69 হচ্ছে মার্কেটের রেট, আর আমার কে রেট হচ্ছে, এক্সাইজ রেট হচ্ছে 6.5 অপশনের। দুইটার মধ্যে বড় কোনটা? 6.9। তাহলে বড়টাকে চুজ করলাম, এই যে বড়টা এখানে বসায় দিলাম 6.9, মাইনাস আমার অপশনের যে প্রিমিয়াম মাইনাস করে দিলাম, ইন্টু আমার যে পরিমাণ অ্যাসেট আছে বিক্রি করার মতো। তাহলে আসলে 3,25,000, প্রবাবিলিটি দিয়ে গুণ দিলাম, আসলে 97,500। তাহলে চলে আসলো কত? 311,000। তাহলে অপশনে গেলে পাইতেছি 311,000। কয়টা হইলো? তিনটা চলে গেল, মানে এই সবগুলো যোগ করতে হবে, তিনটা যোগ করে আসতেছে 311,000। তাহলে আগের গুলার সাথে কম্পেয়ার করি, 325 ছিল এটা, 2 নাম্বারটা ছিল 315, 311, তার মানে 300 উপরেটাই এখনো স্টিল হোল্ড করতেছে বড়। লাস্ট ওয়ান যেটা হচ্ছে নো হেজ, লাস্ট ওয়ান হচ্ছে নো হেজ।
নো হেজ কই? আচ্ছা, এটার জন্য একটা গ্রাফ আঁকতে হবে, এটা বলে নেই। এটার জন্য একটা গ্রাফ আঁকে ফেলতে হবে, সিম্পল। এটা হচ্ছে যে 0.63, যে 0.63 এটা দিলাম। 0.63 সময় আমার পেমেন্ট কত আসছে? 305,000। তাহলে এই যে 305,000 এখানে বসাইলাম। ঠিক আছে, 305 আর 0.63 এটা একটা কোঅর্ডিনেট দিলাম। 0.65 যখন, তখন কত? তখনও 305,000। তার মানে 0.65 পর্যন্ত এই যে 5,000। তাহলে দুইটা কোঅর্ডিনেট যেহেতু পাইলাম এবং স্ট্রেট লাইন দেখা যাচ্ছে, তাহলে স্ট্রেট লাইন পর্যন্ত দাগ দিয়ে দিলাম। ঠিক আছে, দুইটা পয়েন্ট দাগ দিয়ে দিলাম, একটা হরাইজন্টাল কার্ভ পাইলাম। 0.65 এর পরে, এটা তো কে এর মান না, এরপরে তো হইতেছে যত বাড়বে তত আমি মার্কেটে বিক্রি করতে থাকবো। তাহলে 6.9 এর সময় যে বেড়ে গেছে না, 6.9 কত? 3,25,000। তাহলে 6.9, এই যে 6.9, এবং এটার সোজা যদি আমি হচ্ছে কি করি, একটা কোঅর্ডিনেট বসাই, তাহলে এই ফোটাটা আর এই ফোটাটা, এটা দুইটা হচ্ছে কানেক্ট করে দিতে হবে, তাহলে গ্রাফটা হয়ে গেল। ঠিক আছে, তাহলে এখানে গ্রাফ আঁকতে আমি কোন কোন রেট ইউজ করতেছি? একটা হচ্ছে স্পট রেট, আর হচ্ছে আমি কত পাচ্ছি, কোন স্পট রেটে কত পাইতেছি। এই গ্রাফের এদিকে হইতেছে অ্যামাউন্টস টু বি রিসিভড, আর নিচে হইতেছে স্পট রেট। সো জাস্ট একটা সিম্পল একটা গ্রাফ আঁকে ফেলতে হবে। আচ্ছা, এখন হইতেছে লাস্ট ওয়ান হচ্ছে নো হেজ। নো হেজে যদি যাই, কোনো হেজই করলাম না, তাহলে 1 বছর পরে যদি রেট হয় 6.3, তাহলে 6.3 তে আমাকে বিক্রি করে ফেলতে হবে, পাবো 3,15,000। এটাকে প্রবাবিলিটি দিয়ে গুণ দিয়ে নিতে হবে, আসবে 63,000। আর 6.3 যে হবে এটা তো গ্যারান্টেড না, 20% সম্ভাবনা। সেম ভাবে যদি 6.5 হয়, তাহলে 6.5 বিক্রি করে দিতে হবে। নো হেজ, কিন্তু নো হেজ মানে কি? কোনো হেজ টেজ নাই, যা রেট যা হবে তাতে বিক্রি করবো। 6.3 হলে 6.3 বিক্রি করলাম, 6.5 হলে 6.5 বিক্রি করলাম, 6.9 হলে 6.9 বিক্রি করলাম, এবং প্রবাবিলিটি দিয়ে গুণ দিয়ে এই টাকাগুলো পাইলাম। এবং যোগ করলে আসতেছে কত? 3,29,000। এটা তাহলে সবচেয়ে বড় হয়ে গেছে, আগের গুলোর সাথে কম্পেয়ার করলে এটা সবচেয়ে বড় হয়ে গেছে। তাহলে কি এই সিচুয়েশনে বোঝা গেল যে চারটার মধ্যে কোনটা ভালো? নো হেজ ভালো, নো হেজটা ভালো। আচ্ছা, এখন যেটা করতে হবে, ম্যাথ শেষ হয় না এখনো, মানে 50% এখনো শেষ হয় নাই। সেটার জন্য ছোট একটা টেবিল বানিয়ে নিতে হবে। টেবিলটাতে এগুলো দরকার নেই, এই যে জিনিসগুলো, এগুলো দরকার নেই, জাস্ট কম্পারিজন করে আমি বুঝতে পারতেছি যে এটা ভালো, এটা বুঝলে হয়েছে। এখন তাহলে যেটা করতে হবে, আরেকটা টেবিল বানাইতে হবে, লাস্ট ওয়ান। যে টেবিলটাতে থাকবে আমার ফিউচার স্পট রেট প্রথম কলামে, প্রবাবিলিটি থাকবে, এই দুইটা কলাম তো আগের টেবিলের সাথে মিলে যাচ্ছে। এরপরে 3 নম্বর কলামে কি লিখতে হবে? 3 নম্বর কলামে লিখবো এই যে চারটা স্ট্র্যাটেজির মধ্যে আমি কোনটাকে চুজ করতেছি, চারটার মধ্যে কোনটাকে চুজ করতেছি। এটাকে চুজ করতেছি না, নো হেজ, নো হেজ কে চুজ করতেছি। তাহলে নো হেজ এটা বসাই দিব হচ্ছে এইখানে 4 নম্বর কলামে। 4 নম্বর কলামে বসাইলাম কত? 3,29,000 করে। এই যে 3,29,000 কে এখানে, এই যে এগুলো 29, সব 29, 3,29,000, 3,29,000, 3,29,000। কারণ আমি তো এটা তো একটা স্ট্র্যাটেজি, এই চারটা স্ট্র্যাটেজির মধ্যে নো হেজ একটা স্ট্র্যাটেজি। তো এই স্ট্র্যাটেজি অনুযায়ী 3,29,000 পাচ্ছি। তো এটা হচ্ছে রিসিভেবলস উইথ হেজিং, উইথ হেজিং, এটা নাম হচ্ছে নো হেজ। ইটস মানে এটা ইটসেলফ একটা স্ট্র্যাটেজি, সো এটাকে উইথ হেজিং বলতে হবে। সো এই হেজিং স্ট্র্যাটেজি ইউজ করে আমি কত পাচ্ছি? 329 করে, 329,000 করে পাইতেছি। ঠিক আছে, এটা হচ্ছে আমি আমার ওই স্ট্র্যাটেজি এখান থেকে বসাইলাম, এই সংখ্যাটা আমি বসাইলাম। আচ্ছা, এখন হইতেছে আমরা বের করব রিসিভেবলস উইদাউট হেজিং। রিসিভেবলস উইদাউট হেজিং, যদি এই চারটা স্ট্র্যাটেজির কোনোটাতে আমি না যাইতাম, এই চারটা স্ট্র্যাটেজির মধ্যে কোনোটাতে যদি আমি না যাইতাম, তাহলে আমাকে কি করতে হইতো? জাস্ট মার্কেট প্রাইসে বিক্রি করে দিতে হইতো। তো মার্কেট প্রাইসে 0.60 তে বিক্রি করলে 3,15,000 পাওয়া যায়, 6.5 বিক্রি করলে 3,25,000 পাওয়া যায়, 6.9 বিক্রি করলে 3,45,000 পাওয়া যায়। এই তিনটা রেট এটার সাথে মিলে যাবে, 315, 325, 345, কারণ এটাও তো নো হেজ, এটাও নো হেজ। আবার এখানে আমরা উইদাউট হেজিং করতেছি। নো হেজ আর উইদাউট হেজিং কিন্তু এক না। নো হেজ ইটসেলফ একটা হেজিং স্ট্র্যাটেজি, আর উইদাউট হেজ মানে হেজ না করা, কোনো কিছুই না করা, চারটার কোনোটাতেই না যাওয়া। এই যে এই 329-এ আসছি আমরা অনেক ক্যালকুলেশন করে, ক্যালকুলেশন করে যেটা পাবো সেটা এখানে বসাই দিব, যেটা ভালো হবে সেটাকে এখানে বসাই দিব। মেবি এখানে ফরওয়ার্ড ভালো হইতে পারতো। তাহলে ফরওয়ার্ড যদি ভালো হইতো, তাহলে কত? ফরওয়ার্ড এটা কত? 325 ছিল না? এই 325 কে এই সব জায়গায় বসাই দিতে হইতো।
325 325 325 বসাই দিতাম, এটাকে বলা হয় উইথ হেজিং। আর উইদাউট হেজিংটা অলওয়েজ সেম, উইদাউট হেজিং কখনোই চেঞ্জ হবে না, উইদাউট হেজিং এইটাই বসবে 315 325 345 এই স্পট রেট দিয়ে গুণ দিয়ে দিয়ে। আচ্ছা, মনে রাখার বিষয়, হেজিং রিসিভেবলস, এটা কি রিসিভেবলস, রিসিভেবলস এর সময় উইদাউটটা আগে বসাইতে হবে, মুখস্থ, উইদাউট থেকে আগে বসাইতে হবে। তাহলে উইদাউট মাইনাস উইথ, এটা অলওয়েজ ফিক্সড, উইদাউট সবসময় আগে বসবে, উইথ পরে বসবে। তাহলে মাইনাস করে নিলাম, এটা থেকে এটা আসলো, এটা মাইনাস করে নিলাম, এবং এই যে ডিফারেন্সটা আসছে, ডিফারেন্সটাকে আমি প্রবাবিলিটি দিয়ে গুণ দিয়ে নিব, ডিফারেন্সটাকে প্রবাবিলিটি দিয়ে গুণ দিয়ে নিব, ডিফারেন্সটাকে প্রবাবিলিটি দিয়ে গুণ দিয়ে নিব, তাহলে আসবে এগুলা। তো এই তিনটা যোগ করলে চলে আসবে জিরো। তো জিরো মানে হইতেছে যে আসলে নো হেজিং আর উইদাউট হেজিং একই। যেহেতু এখানে আমার জিরো আসছে, তার মানে কোনোটাই ভালো না, মানে যে কোনো একটাতে গেলেই হবে, নো হেজিং এ গেলেও হবে, আবার উইদাউট হেজিং এ গেলেও হবে, এটা জিরোই আসবে, কারণ দুইটা তো জিনিস তো সেম আসলে আলটিমেটলি। নো হেজিং যাই যে কথা, উইদাউট হেজিং তো একই কথা, তো এটা সেমই আসবে। আচ্ছা, শেষ তাহলে 50% শেষ। এখন হচ্ছে লাস্ট 50%, যেটা অনেক অনেক একটু আশা করি দ্রুত হবে। আর সেম জিনিসই আমরা রিপিট করবো, জাস্ট পেয়েবলস এর ক্ষেত্রে বলবো। সো পেয়েবলস এর ইনফরমেশন হচ্ছে, সেকেন্ড সিচুয়েশন, ইট এক্সপেক্টস টু পে 1 মিলিয়ন ইন 1 ইয়ার। 1 মিলিয়ন আমরা কি করব, পে করব। তো পে করার জন্য এগেইন আমার 0.65 ফরওয়ার্ড রেট আছে, তাহলে 1 মিলিয়নকে 0.65 দিয়ে গুণ দিয়ে নেই, 1 মিলিয়নকে 65 দিয়ে গুণ দিয়ে নেই, তাহলে কত আসলো, 650,000। তাহলে ফরওয়ার্ডে গেলে আমার 650,000 পেমেন্ট করা লাগবে, ঠিক আছে। 1 লাখ তো আমার হইতেছে কি করা লাগে, 1 লাখ হচ্ছে আমার 1 বছর পরে পেমেন্ট করতে হবে, তাহলে 1 বছর পরে আমি এটা মার্কেট থেকে কিনবো, কিনে ফেরত দিব। তো 1 বছর পরে যে ফরওয়ার্ড রেট, সেটা হইতেছে 0.65, এই রেটে আমাকে কিনে ফেরত দিতে হবে, তাহলে 650,000 আমি ফেরত দিব। এখন তাহলে আমরা কোন ভ্যালুটা খুঁজবো, 4টা স্ট্র্যাটেজির মধ্যে যেটা সবচেয়ে কম সেটাকে আমরা চুজ করবো, দেখি কোনটা কম আসে, যেহেতু পেয়েবলস কমটাকে চুজ করবো। 2 নম্বর স্ট্র্যাটেজি যেটা হচ্ছে মানি মার্কেট হ্যাজ। সো মানি মার্কেটের জন্য এই 4টা ইনফরমেশন ইউজ করতে হবে। সো মানি মার্কেটে যেটা করতে হয়, এগেইন আগে যেটা করছিলাম 500 কে ডিসকাউন্ট করছিলাম, এখন 1 মিলিয়নকে ডিসকাউন্ট করবো। 1 মিলিয়ন আমাকে কি করতে হবে, 1 মিলিয়ন হচ্ছে পে করতে হবে, 1 বছর পরে আমাকে 1 মিলিয়ন পে করতে হবে। তো পে করার জন্য আমরা কি টাকা জমাবো নাকি বড় করবো, 1 মিলিয়ন যদি 1 বছর পরে আমাকে পে করতে হবে, সিঙ্গাপুরে, সিঙ্গাপুরে পে করতে হবে, তাহলে সিঙ্গাপুরে আমার কিছু ডিপোজিট মেনটেন করতে হবে আজকে, যেটা 1 বছর পরে 1 মিলিয়ন হবে এবং আমি পেমেন্টটা করে ফেলতে পারবো। তার মানে কি করতে হবে, 1 মিলিয়ন পে করার জন্য আমার কিছু ডিপোজিট করতে হবে, তাহলে 1 মিলিয়নের প্রেজেন্ট ভ্যালু সেটাই ডিপোজিট করতে হবে। ডিপোজিট করলে ডিপোজিট রেট অ্যাপ্লাই কেবল, সিঙ্গাপুরের ডিপোজিট রেট হচ্ছে 5%। এই 1 মিলিয়ন টাকা পেমেন্ট করার জন্য আমার কিছু টাকা ডিপোজিট করতে হবে, ওই যে ডিপোজিট শব্দটাই তো চলে আসতেছে, তার মানে বোরোইং বাদ ডিপোজিট। আর যেহেতু সিঙ্গাপুরের কথা বলতেছে, সিঙ্গাপুরের রেট, সো 5% দিয়ে ডিসকাউন্ট করে নিলাম, আসলো 952,000। এই পরিমাণ টাকা আমি আজকে ডিপোজিট করব, এই পরিমাণ সিঙ্গাপুর, সিঙ্গাপুর ডলার আমি ডিপোজিট করব। সিঙ্গাপুর পাবো কই, সিঙ্গাপুর ডলার যে আমি ডিপোজিট করব, এটা তো আমার কাছে নাই, এটা আমাকে কি করতে হবে, ডলার আজকে আমি কি করব, লোন নিব, লোন নিয়ে কিনতে হবে। তাহলে ডলার, এই পরিমাণ সিঙ্গাপুর কেনার জন্য আমার কি পরিমাণ ডলার কিনতে হবে, কি পরিমাণ ডলার লাগবে, তাহলে এই টাকাটাকে আমি জাস্ট ডলারে কনভার্ট করে নিতেছি। ডলারে কনভার্ট করে নিই 0.62 দিয়া, যেটা হবে হচ্ছে 590, মাল্টিপ্লাই করলে চলে আসতেছে 590,000 ডলার। আমি যদি আজকে ডলার মার্কেট থেকে বড় করি, এই ডলারটা দিয়ে আমি হচ্ছে কি করতে পারবো, এই সিঙ্গাপুর কিনে ফেলতে পারবো, এবং কিনে সেটাকে আমি ডিপোজিট রেখে দিব, যেটা 1 মিলিয়ন হয়ে যাবে। তো এই যে 1,000 আমি ডলার, আমি কি করতেছি, তাহলে ডলার বড় করতেছি না, 590,000 ডলার কি করতেছি, বড় করতেছি। তাহলে 590,000 ডলার বড় করলে এই 590,000 ডলার আমার, এটার যেটা বড়োইং রেট অ্যাপ্লাইকেবল হবে, এটা আমার পেমেন্ট করতে হবে। 590 এর বড়োইং রেট কত, ইউএস এর বড়োইং রেট 9%, ইউএসএ তে বড় করতেছি ডলার, যে 9% রেটে আমি 643,000 ডলার আমাকে 1 বছর পরে দেওয়া লাগবে। জিনিসটা আবারও বলি, আগেরটার সাথে এই জিনিসটা
অনেকটাই সেম, স্টেপ গুলা সেম। প্রথম স্টেপ যেটা করতে হয়, যে টাকাটা থাকবে সেটাকে ডিসকাউন্ট করে ফেলতে হবে। সেটাকে প্রথম স্টেপে কি করতে হয়, যা থাকবে সেটাকে ডিসকাউন্ট করতে হবে। কোন রেট অ্যাপ্লাইকেবল এটা একটু বোঝার ব্যাপার, একটু বুঝতে হবে। যে এখানে যেহেতু আমি পে করব, পে করলে আমাকে জমাইতে হবে টাকা, পে করলে আমাকে জমাইতে হবে, জমানো মানে ডিপোজিট, আর ডিপোজিটের রেট অ্যাপ্লাইকেবল, এইভাবে চিন্তা করতে হবে। আর উপরটা যদি আবার যাই, রিসিভেবলস, তার মানে আমি পাবো। তো যেহেতু পাবো, যেহেতু, তাহলে আমি কি করবো, আজকে বড় করে ফেলবো। যেহেতু আমি কিছুদিন পরে পাবো, তো আমি আজকে বড় করলে তো সমস্যা নেই। আমি যেহেতু, আমি তখনই বড় করি যে যখন আমার একটা আশা থাকে যাচ্ছে আমি অমুক জায়গা থেকে একটা স্যালারি পাবো। যেহেতু আমি এটা পাবো, 500, এই 500 আমি পাবো, সেটাকে আমি কি করব, বড় করবো। তো বড় করার জন্য বড় রেট অ্যাপ্লাইকেবল, এবং সিঙ্গাপুরে 6% নিছিল। এইভাবে চিন্তা করতে হবে, তাহলে একটু দ্রুত মাথাটা কাজ করবে। বেশি বুঝতে গেলে কিছুই হবে না। সো ডিরেক্ট স্টেপ মুখস্থ করতে হবে যে আহ, প্রথম স্টেপে কি, এটাকে ডিসকাউন্ট করতে হয়, করে নিলাম ডিসকাউন্ট। 2 নাম্বার স্টেপ হচ্ছে এটাকে কনভার্ট করে ফেলতে হবে ডলারে। যে ডলার স্পট রেট থাকবে সেই ডলারে কনভার্ট করে ফেলতে হবে। তাহলে সিওএন কনভার্ট করে ফেললাম, কনভার্ট করছি। এখন যেটা হবে, যে যেহেতু এই টাকাটা আমি, এই ডলারটা আমি বড় করছি, এই ডলারটাকে বড় করছি যেহেতু, এটাকে এখন পেমেন্ট করতে হবে। সো 1.09 দিয়ে এটাকে একটু ফিউচার ভ্যালুতে নিয়ে যেতে হবে। সো 643 পাইলাম। 3 নাম্বার, আচ্ছা তাহলে এটা কি আসলো, 643 আসলো, আগেরটা কি আসছিল 650। তাহলে এটা ভালো, 650 থেকে মানি মার্কেট হ্যাজ এটা 643টা ভালো। তার মানে এটা যদি ছোট ভুল করলে সমস্যা আছে। দেখি বাকিগুলা। কারেন্সি অপশন হেজ, কারেন্সি অপশন হেজে কিনা আমাদের কি করতে হয়, একটা টেবিল বানাইতে হয়, যেখানে প্রথমে থাকে ফিউচার স্পট রেট গুলা। এই যে ফিউচার স্পট রেট 6, 6, 5, 6, 9, প্রবাবিলিটি গুলা সেম। প্রিমিয়ামটা দেওয়া থাকবে কল অপশনের, যেহেতু আমরা এখন পেমেন্ট করবো, পেমেন্ট করলে তো আমাকে কিনতে হবে, পেমেন্ট করলে আমাকে ডলার, সিঙ্গাপুর ডলার কিনতে হবে। তো কেনার জন্য আমার কল অপশন লাগবে। তো এই যে কল অপশন দেওয়া আছে, স্ট্রাইক প্রাইস 6.2 এবং 0.03 হচ্ছে প্রিমিয়াম। তাহলে এই যে প্রিমিয়াম 0.03 বসাই দিলাম। আর স্পট কে এর মানটা লাগবে, যেটা হচ্ছে কত, 6.2। আচ্ছা এখন তাহলে তুলনা করি, 6.3 ভালো নাকি 6.2 ভালো পেমেন্ট করার জন্য। 6.2 ভালো, তাহলে এই যে 6.2 কে বসাই দিলাম, পেমেন্ট করলাম 6.2। 0.03 আগেই পেমেন্ট করে রাখছি না, তাহলে এটা যোগ হবে, এটাও পেমেন্ট, এটাও পেমেন্ট, যোগ হবে। এই পরিমাণ টাকা আমার এক সিঙ্গাপুরের দাম। তাহলে আমার পুরা সিঙ্গাপুর হচ্ছে 100,000, এটা মাল্টিপ্লাই করে আসছে 650। সেম ভাবে যদি 6.5 হয়, এগেইন আমি কি করবো, 6.5-এ তো আমি আর কিনবো না, আমি আমার অপশন এক্সারসাইজ করবো, 6.2-তেই কিনবো। তাহলে 6.2-তে কিনলাম, তাহলে সবগুলাই সেমই হবে, কারণ এখানে মার্কেট স্পট রেট গুলো সবগুলাই বেশি। তো যেহেতু বেশি, আমি কোনটাতেই যাবো না, অলওয়েজ 6.2-তে কিনতে থাকবো। তো 6.2 হলে সব সেম হয়ে যাবে, 65, এটা এটা, এবং এগুলাকে ডিসকাউন্ট, এগুলাকে প্রবাবিলিটি দিয়ে গুণ দিয়ে নিতে হবে। তাহলে আসবে এই তিনটা ভ্যালু, এবং যোগ করে ফেলতে হবে, আসলে 650,000। গেল তিনটা। 4 নাম্বার, এটার জন্য আবার গ্রাফ আঁকে ফেলতে হবে। গ্রাফ কিভাবে আঁকবো, এই স্পট রেট গুলাকে ইউজ করব, এবং এই যে পেমেন্ট গুলো আছে এই 650,000 এটাকে ইউজ করব। তাহলে এই যে 0.63, এই যে 0.63, এটা হচ্ছে 0.65, এটা হচ্ছে 0.69, এই যে তিনটা রেট, এবং 6.2 পর্যন্ত এটা হবে একটা স্ট্রেট লাইন। কারণ 6.2 পর্যন্ত আমি কি করি, 6.2 পর্যন্ত আমি কত পেমেন্ট করি, 6.2 পর্যন্ত আমি কিন্তু 6.2 এই পেমেন্ট করি। আর 0.03 আমার আগে থেকে একটা কস্ট, তাহলে 6.5 যায়। তাহলে এই যে এখানে 6.5 ইন্টু 100, তাহলে হচ্ছে কত আসে, এই যে চারটা শূন্য, এখানে চারটা শূন্য বসাই দিতে হবে। তাহলে মার্কেট 6.2 এর থেকে যতই বড় হোক না কেন, আমি 650,000-ই পে করি, এই জন্য এটা স্ট্রেট লাইন হবে। আর মার্কেটের রেট যদি কমতে থাকে, তাহলে আমি ওই কম দামে কিনতে থাকি। 6.2 থেকে যদি কমে, সাপোজ 60 যদি হয়, 60, 60 যদি হয়, তাহলে আমি তো অবশ্যই মার্কেট থেকে কিনবো। এই জন্য গ্রাফটা এদিকে নিচের দিকে নামতে থাকবে। তো এই গ্রাফটা আঁকতে হবে এক্সামে অবশ্যই, আর প্রশ্ন বলা আছে গ্রাফ আঁকতে হবে। আচ্ছা এরপরে লাস্ট ওয়ান হচ্ছে নো হেজ। এটা দরকার নাই, এই টেবিলটা দরকার নাই। নো হেজ, নো হেজ হইতেছে 6.3-তেই আমাকে কিনতে হবে, তো 630,000 লাগবে। 6.5-এ আমাকে কিনতে হবে, 650,000 লাগবে। 6.9-এ আমাকে কিনতে হবে, 690,000 লাগবে। এবং এগুলা প্রবাবিলিটি দিয়ে গুণ দিয়ে এই জিনিসগুলো আসলে যোগ করে নিলাম, 658,000 আসলো। চারটার মধ্যে কোনটা ভালো, কম কোনটাতে, 658, এটা হচ্ছে 650, এটা হচ্ছে 643, এটা হচ্ছে 650, আমার 643 ভালো, এটা সবচেয়ে ভালো। তাহলে এটাকে আমাদের পিক করতে হবে।
এটাকে পিক করতে হবে উইথ হেজিং। এই যে 3 নম্বর কলামে বসবে উইথ হেজিং। তাহলে এই যে 43,000, 643,000, 643,000, 643,000 উইথ হেজিংটা ফিক্সড বসাই দিতে হবে। উইদাউট, উইদাউটটা হইতেছে ওই যে নো হেজিং এর ভ্যালু গুলাকে নিয়ে আসতে হবে। নো হেজিং এর ভ্যালু গুলা 630, 650, 690। এই 630, 650, 690 উইদাউট হেজিং এর গুলো এগুলো বসাই দিতে হবে। তো এগুলো আসলে ওইখান থেকে আনছি ক্যালকুলেশনের সুবিধার্থে, কিন্তু এগুলো আসছে কিভাবে? 6 3 সাথে গুণ দিয়ে, 6 5 এর সাথে গুণ দিয়ে, 6 9 এর সাথে গুণ দিয়ে এভাবে আসছে। ওইটার সাথে মিলে যায় আর কি, স্ট্র্যাটেজিটার সাথে মিলে যায়, যেহেতু উইদাউট হেজ নয় হেজ তো একই কথা। আচ্ছা, এখন এখানে একটু সতর্কতার বিষয় হচ্ছে যেটা, যে এখানে কি করছি, উইথটা আগে বসাইছি। উইথ, উইথ হেজিং যেটা আমাদের বেস্ট স্ট্র্যাটেজি, সেটাকে কিন্তু 3 নাম্বার কলামে বসাইছি, পরে উইদাউট বসাইতেছি। আর রিসিভেবলসে কি করছিলাম, রিসিভেবলসে কিন্তু উইদাউট আগে বসাইছিলাম, উইথ পরে বসাইছিলাম। এটা মাস্ট মেনশন করতে হবে, না হলে ম্যাথে ভুল হয়ে যাবে, প্লাস মাইনাসে এখানে ঝামেলা হয়ে যাবে। আচ্ছা, তো এখন মাইনাস করে ফেলি। তাহলে 43 থেকে এটা মাইনাস করলে এটা, এটা থেকে এটা মাইনাস করলে নেগেটিভ, এটা মাইনাস করলে নেগেটিভ। তো এগুলাকে আবার প্রবাবিলিটি দিয়ে গুণ দিয়ে নিতে হবে। প্রবাবিলিটি দিয়ে গুণ দিলে আসবে লাস্ট লাস্ট কলামের ভ্যালু গুলা যোগ করে নিলে আসতেছে -14,000। তো এটার নাম কি, এই কলামটার নাম হচ্ছে এক্সপেক্টেড ভ্যালু। এটা আসলে এক্সপেক্টেড ভ্যালু না হয়ে হবে হচ্ছে এক্সপেক্টেড ভ্যালু অফ রিয়েল কস্ট, এরকম কিছু একটা। এই যে এক্সপেক্টেড রিয়েল কস্ট অফ হেজিং, এই হেডিংটা নাম দিতে হবে এক্সপেক্টেড রিয়েল কস্ট। তাহলে এক্সপেক্টেড রিয়েল কস্ট কত, এই যে লিখছে এখানে এক্সপেক্টেড রিয়েল কস্ট অফ হেজিং। তাহলে এক্সপেক্টেড রিয়েল কস্ট কত আসলো, -14,000। সো নেগেটিভ আসছে মানে ভালো, কারণ এটা তো কস্ট, কস্ট নেগেটিভে আসা মানে কি, এটা ইনকাম। সো এটা ভালো। তার মানে হ্যাজ করাটা, এই যে আমরা যেটা, যে স্ট্র্যাটেজিটাকে চুজ করছি সেটা ভালো। যে স্ট্র্যাটেজিটাকে আমরা চুজ করছি সেটা নো হেজ করার তুলনায় ভালো। কিন্তু রিসিভেবলসে আমাদের কনক্লুশন কি আসছিল, জিরো চলে আসছিল। তো জিরো আসা মানে কি, কোনোটাই ভালো মন্দ এরকম কিছু বলা যাচ্ছে না, যে কোনো একটা করলেই হবে। সো এই হচ্ছে এই ম্যাথটা। এরপরে হইতেছে ট্রায়াঙ্গুলারের যে আরবিট্রাজ, সেটার একটা ম্যাথ কোথায় জানি আছে। এটা কি যে, সম্ভবত 120-এ থাকতে পারে, 120, 120-এর মতো বা 133। এখানে ট্রায়াঙ্গুলার স্ট্র্যাটেজির একটা ম্যাথ আছে। তাহলে কোয়েশনটা আমি বের করি। কোনটা, 22-এর এফ এর 1-এর বি। 22 ব্যাচ ফাইনাল, ফাইনাল 1-এর বি, যেটা বি নাম্বার। ইফ এক্সচেঞ্জ রেট অফ, এটা হচ্ছে ট্রায়াঙ্গুলার আরবিট্রাজ নামের একটা আরবিট্রাজ আছে। 3টা কারেন্সি ইনভলভড, 3টা কারেন্সি, যে তাদের মধ্যে যে এক্সচেঞ্জ রেট, সেখানে যদি কোনো ডিসক্রিপেন্সি পাওয়া যায়, সেখানে একটা আরবিট্রাজ করার একটা সুযোগ আছে। সো এখান থেকে কত প্রফিট হবে সেটা বের করবো। তো এখানে প্রশ্নটা পড়ি যে, ইফ এক্সচেঞ্জ রেট অফ ইন্ডিয়ান রুপি, বাংলাদেশি টাকা এবং ইউরোপিয়ান ইউরো, আর এই তিনজনের মধ্যে হইতেছে রেট গুলো দেওয়া আছে, যে টাকা হচ্ছে কত, 100 সমান RS 87। 100 টাকা দিয়ে 87 RS পাওয়া যায়, 87 রুপি পাওয়া যায়। 1 ইউরো দিয়ে 102 টাকা পাওয়া যায়। 1 ইউরো দিয়ে 88 রুপি পাওয়া যায়। সো দেন, হোয়াই শুড
why should or should not be there an arbitrage opportunity of someone from Dhaka and what is nature? একজন ঢাকার লোকের কাছে এখানে কোনো আরবিট্রাজ অপরচুনিটি আছে নাকি নাই? হাউ শুড দ্যাট লিড টু পেরিটি? এবং ওই আরবিট্রাজটা কিভাবে সেটাকে পেরিটিতে নিয়ে যায়, মানে হইতেছে এই রেট গুলাকে একটু চেঞ্জ করে পেরিটির দিকে কিভাবে নিয়ে যায় সেটা বের করব। এবং শো দি ডাইনামিক্স অফ ইচ অফ দি মার্কেট মিনস ছোট ছোট কয়েকটা তিনটা গ্রাফ দেখাইতে হবে। আচ্ছা, সো এখানে পেরিটি আছে নাকি নাই সেটা আগে বুঝতে হবে। পেরিটি বলতে যে তিনটা কারেন্সির মধ্যে যে ম্যাচ, যে রিয়েল যে এক্সচেঞ্জ রেট একটা সাথে আর একটা যে এক্সচেঞ্জ রেট সেটা কি ঠিকঠাক মতো আছে কিনা। সাপোজ এটা চেক করে নিতে হবে যে আগে এখানে আহ, কোনো আরবিট্রাজ অপরচুনিটি আছে নাকি নাই। তো আমাদেরকে যেটা করতে হবে শুরুতেই যে এই রেট গুলাকে একটা টেবিলে বসায় নিলে ভালো। মানে শুরুটা কত আছে যে 100 টাকা দিয়ে 87 রুপি পাওয়া যায়। এই যে 100 টাকা দিয়ে 87 রুপি পাওয়া যায় এটাকে লিখলাম। এরপরটা যেটা 1 ইউরো দিয়ে 102 টাকা পাওয়া যায়। 1 ইউরো দিয়ে 88 টাকা পাওয়া যায়। এই তিনটা জিনিস এভাবে দেখে নিলাম। এখন চিন্তা করতে হবে যে সাপোজ $1 দিয়ে 1 ইউরো দিয়ে 102 টাকা পাওয়া যায় এবং 1 ইউরো দিয়ে 88 টাকা পাওয়া যায়। তাহলে এই 1 ইউরো তো সমান। তাহলে এই দুইটাকে বাদ দিয়ে চিন্তা করি, বাকি থাকলো কি টাকা এবং আরএস। এভাবে দুইটাকে মিলাইতে হবে, যেহেতু এখানে মিলানো আছে তো ঝামেলা নাই। 1 ইউরো মিলানো আছে, সো এই দুইটা আউট। যে দুইটা মিললো না, মানে 1 ইউরো সমান যেটা এবং 1 ইউরো সমান যেটা, এই দুইটাকে এখন চিন্তা করতে হবে। এই দুইটার মধ্যে ক্রস রেটটা চিন্তা করতে হবে। এই দুইটার মধ্যে রেট দেওয়া আছে কত, 100 আর 87, তাই না? 100 আর 87 দেওয়া আছে রেট, কিন্তু এখানে দেখা যাচ্ছে 102 আর 88। 102 আর 88 কি 100 আর 87 সমান? যেহেতু 1 ইউরো সমান 102, 1 ইউরো সমান 88, এই 102 এবং 88-র মধ্যে যে যে এক্সচেঞ্জ রেট সেটাই 187 সমান হওয়ার কথা। যদি সমান হয় তাহলে বলবো আমরা যে এখানে প্যারিটি আছে, মানে এখানে আরবিট্রাজ করার সুযোগ নেই। কিন্তু যদি দেখি যে ডিফারেন্স, তাহলে সুযোগ আছে। তাহলে 102 আর 88 আমরা 187-তে কনভার্ট করি। কিভাবে করব সেটা হইতেছে 102 দিয়ে 88-রে ভাগ দিব। 88-রে ভাগ দিলে কত আসে? 88-রে ভাগ দিলে আসে হচ্ছে 0.8627। 0.8627। এর মানে কি? এর মানে হচ্ছে 1 টাকা দিয়ে 0.8627 ইয়া পাওয়া যায়, রুপি পাওয়া যায়। এখন 100 টাকা দিয়ে কয়টা পাওয়া যাবে? ইন্টু 100, তাহলে 86 আসতেছে। এই যে 86.27 আসলো। তাহলে বেসিক্যালি এখানে 87 লেখা আছে, কিন্তু এটা হওয়া উচিত ছিল কত? 86.27। কিভাবে পাইছি আমি আবার বলি। সেটা হইতেছে এখানে যে কারেন্সিটা আছে সেটা দিয়ে এটারে ভাগ দিব, এখানে যাই থাকুক সেটা দিয়ে এটারে ভাগ দিব। তাহলে 100 দিয়ে 87-রে ভাগ দিলাম ইন্টু 100, সরি 100 দিয়ে 87 না, 102 দিয়ে 88-রে ভাগ দিলাম। 88 ডিভাইডেড বাই 102 আসবে 0.8627 ইন্টু 100। এই যে 100-তে কনভার্ট করে নিলাম, তাহলে আসলো 86.27। এখানে যাই যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যা দিয়ে গুণ করে নিতে হবে ওই রেটটাকে, তাহলে আসবে এই আরবিট্রাজ ফ্রি রেটটা, যেটা হচ্ছে 8627। তাহলে এগুলা দেখে লাভ নাই, 101 এগুলা দেখে লাভ নাই। 86.27 এই জিনিসটা হচ্ছে গুরুত্বপূর্ণ। তাহলে 87-র জায়গায় 86.27 দেখাচ্ছে, তার মানে এখানে কি আছে? আরবিট্রাজ অপরচুনিটি আছে। সো এটা এখন কিভাবে সলভ করা যায়? সো এটার এখানে বলছে যে ঢাকার একজন ইনভেস্টর, তার জন্য কি আরবিট্রাজ অপরচুনিটি আছে। সো ঢাকার একজন ইনভেস্টরের কাছে তো টাকাটা তার মেইন কারেন্সি, তাই না? তার মানে সে টাকা দিয়ে শুরু করবে, মানে টাকা দিয়ে সে ইনভেস্টমেন্টটা করবে আর কি। তাইলে টাকা দিয়ে যদি সে ইনভেস্টমেন্ট করে, এই যেখানে একটা ত্রিভুজ আঁকছে, এই ত্রিভুজটা আঁকতে হবে যেখানে ট্রাইঙ্গুলার, তো ট্রাইঙ্গুলার এখানে টাকা লিখলাম, এখানে রুপি লিখলাম, এখানে ইউরো লিখলাম। তো ফার্স্টে আমি কি করব, 1,000 টাকা নিব। 1,000 টাকা সাপোজ এক্সাম্পল হিসেবে, মানে এটা জাস্ট নিজের মতো করে নিলেই হবে। 1,000 টাকা নিলাম। 1,000 টাকা নিয়ে আমি যে কোনো একটা কারেন্সি কিনবো 1,000 টাকা দিয়া।
যে কোনো একটা কারেন্সি, সাপোজ রুপি হইতে পারে বা ইউরো হইতে পারে। তাহলে আমি যদি রুপি কিনি সাপোজ শুরুতেই, আচ্ছা রুপি না, ইউরো কিনি, 100 দিয়ে 1000 টাকা দিয়ে কি করবো, 1000 টাকা দিয়ে ইউরো কিনবো, তাহলে 1000 টাকা দিয়ে ইউরো কত পাবো? এই যে 1 ইউরো সমান 102, তাহলে 102 টাকা দিয়ে 1 ইউরো পাওয়া যায়। তাহলে 1000 দিয়ে 1000 ভাগ 102 কম পাওয়া যাবে, ভাগ দিয়ে দিলাম, 9.8 ইউরো আমি পাইলাম, 9.8 ইউরো। এই যে ইউরোটা পাইলাম, ইউরোটা বিক্রি করে আমি রুপিতে চলে যাব, 3 নাম্বার যে কারেন্সি সেটাতে চলে যাব। তাহলে 9.8 ইউরো আমার কাছে আছে, 88 টাকা করে পাওয়া যাবে, ইন্টু ইন্টু 88। তাহলে ইন্টু 88 দিলে 800 আসছে, 862, 862 রুপি আসছে। এই 862 রুপিকে আমি আবার টাকায় কনভার্ট করে নেব। তাহলে 862 রুপিকে টাকায় কনভার্ট করলে কত পাবো? এই যে এখানে রেট কত আছে, 100 আর 87 না, তার মানে 0.87। 100 দিয়ে 87 ভাগ দিলে 0.87 না, এই পয়েন্ট, তার মানে 1 টাকা দিয়ে 0.87 পাওয়া যায়, বা উল্টাটা আমরা বলতে পারি যে 0.87 রুপি দিয়ে 1 টাকা পাওয়া যায়। তাহলে আমার কাছে আছে 862 রুপি। 862 রুপি দিয়ে আমি টাকা বেশি পাবো না কম পাবো? বেশি পাবো, তার মানে ভাগ দিতে হবে, ভাগ 0.87, তাহলে আসছে 991। এটাকে আমি এখানে লিখে রাখি, 991 টাকা। তাহলে 1000 টাকা দিয়ে ইনভেস্টমেন্ট শুরু করছিলাম, শুরু করে আমি ফার্স্টে কি করছি, রুপি কিনছি, রুপি না সরি, টাকা দিয়ে আমি ফার্স্টে ইউরো কিনছি, এরপরে রুপিতে গেছি, এরপরে আবার টাকাতে আসছি। তাহলে আমার এখানে লস দেখাচ্ছে, 9 টাকা লস হয়ে যাচ্ছে। তার মানে এই স্ট্র্যাটেজিটা আমার জন্য ভালো না, এটাতে আমি যাবো না, উল্টাটাতে যেতে হবে আমাকে। উল্টাটা কোনটা? টাকা দিয়ে ফার্স্টে রুপি কিনবো, এরপরে ইউরোতে যাব, এরপরে আবার টাকাতে চলে আসবো। এটা হচ্ছে ভালো অপরচুনিটি হবে। কিভাবে দেখাই, এগেইন 1000 টাকা দিয়ে শুরু করি। 1000 টাকা দিয়ে রুপি কতটুকু পাওয়া যাবে? শুরুতে রুপি কিনবো, 1000 টাকা দিয়ে রুপি, 1 টাকা দিয়ে রুপি পাওয়া যায় 0.87। তাহলে 1000 টাকা দিয়ে রুপি পাওয়া যাবে 1000 ইন্টু 0.87, 870। কম পাওয়া যাবে, যেন মাল্টিপ্লাই করে নিলাম, 870 রুপি পাইলাম। যেখানে দেখাচ্ছে এই যে আহ এই যে 1000 টাকা দিয়ে, 1000 টাকা দিয়ে 870 রুপি কিনছে। এই 870 রুপি দিয়ে এখন আমি কোথায় যাবো? ইউরোতে যাব। তাহলে 870 আর রুপি, তাহলে এই যে রুপি আর ইউরোর মধ্যে হচ্ছে 88, তাহলে 870 দিয়ে কম ইউরো পাবো না? ইউরোর দাম তো অনেক বেশি, কম পাবো। তাহলে 88 দিয়ে ভাগ দিলাম, আসছে 9.88 ইউরো। এই যে দেখি 9.88 কিনা, এই যে 9.88 বা 9.89। এটা দিয়ে এখন আমি আবার কি করব, টাকাতে চলে আসবো। তাহলে ইউরো আর টাকার মধ্যে সম্পর্ক কত? 102 আর 102, তাহলে 102 দিয়ে গুণ দিব না, কারণ ইউরো বিক্রি করলে তো টাকা বেশি পাবো, 102 দিয়ে গুণ দিব। বেশি পাইলে গুণ দিতেছি, কম পাইলে ভাগ দিতেছি, এরকম। তাহলে 1008 আসছে, এই যে 1008। তাহলে এই স্ট্র্যাটেজিটা আমার জন্য ভালো। 1000 টাকা দিয়ে শুরু করলাম, কারণ ঢাকার ইনভেস্টর, সে অবশ্যই টাকা দিয়ে শুরু করবে। যদি ইউরোপিয়ান ইনভেস্টর হয়ে যায়, তাহলে ইউরো দিয়ে শুরু করতাম। এইভাবে যে যে দেশের ইনভেস্টর, সেই দেশে টাকা দিয়ে শুরু করতে হবে। 1000 দিয়ে শুরু করে যে কোনো একটা কারেন্সি ধরবো, এরপর আরেকটা কারেন্সিতে যাবো, এরপর আবার ওটাতে ব্যাক করবো, আমার টাকা ব্যাক করবো। তাহলে 1008, এখানে লাভ হয়েছে নাকি লাভ হয় নাই? 8 টাকা লাভ হয়েছে। তো এই হচ্ছে 8.41 টাকা লাভ। এটাকে যদি আমি 1000 দিয়ে ভাগ দিই, তাহলে আমার পার্সেন্টেজ চলে আসে 0.84%। ঠিক আছে, তো এতটুকু হচ্ছে ম্যাথের ক্যালকুলেশন। এখন এটার কারণে আহ আহ, তিনটা গ্রাফ আঁকতে হবে, ছোট ছোট 3টা গ্রাফ আঁকতে হবে। যেমন প্রথমে আমরা কি করছি, এখানে 1 নাম্বার স্টেপে কি করছি, সেল করছি কি, টাকা সেল করছি। টাকা সেল করে কি কিনছি? রুপি কিনছি, তাই না? রুপি কিনছি, তার মানে রুপির ডিমান্ড এখানে আমরা বাড়াই দিতেছি, রুপির ডিমান্ডটাকে আমরা বাড়াই দিতেছি। তাহলে রুপির, এই যে এটা যদি আমি লাস্ট যে গ্রাফটা আঁকছি, লাস্টের গ্রাফটা যদি হয় ডিমান্ড এবং সাপ্লাইয়ের, রুপির ডিমান্ড সাপ্লাইয়ের গ্রাফ যদি হয় প্রথমটা, যে 1000 সমান টাকা লিখে নিছি, ওইটা তো ডিমান্ড আমরা বাড়াই দিতেছি, তার মানে এটা ডিমান্ড গ্রাফটা ডান দিকে শিফট করবে। এটা ফুল লাইন দেওয়া যাবে না, থিক লাইন মানে ডটেড লাইন দিতে হবে। এটা অবশ্যই অবশ্যই ডটেড লাইন দিতে হবে এখানে। এটা ডটেড লাইন, না না সরি, ডটেড লাইন, ফুল লাইন দিলেই হবে, ফুল লাইন দিলেই হবে। ডটেড লাইন, ডটেড লাইনের আরেকটা ইয়ে আছে, সেখানে ডটেড লাইন দিতে হবে। সো এখানে কি হইলো, তাহলে এটা বাড়বে। আচ্ছা, এরপরে হইতেছে
সেকেন্ড যে আমরা স্টেপটা নিচ্ছি, সেকেন্ড স্টেপে আমরা কি করছি, সেল করছি রুপি এবং ইউরো কিনছি, তাই না? তাহলে ইউরোকে এখানে আমরা মেন কারেন্সি ধরে নিই, ইউরোকে মেন কারেন্সি ধরে নিই, কারণ রুপির একটা ডিমান্ড অলরেডি দেখাইছি। এখানে আমরা বা ইউরো নিয়ে কাজ করবো, তাহলে ইউরো ডিমান্ড, ইউরো কিনতেছি না, ইউরো ডিমান্ড বাইরে যাবে। তাহলে এখানে লিখবো 1 ইউরো সমান সমান এত রুপি, এভাবে লিখবো 1 ইউরো সমান সমান 1 ইউরো সমান সমান রুপি। এটা এটা যেরকম লিখছি, 1 আর সমান টাকা, এখানে লিখবো 1 ইউরো সমান রুপি। তো এখানে যেটা হবে, যেহেতু ইউরো আমি কিনতেছি, তাহলে ইউরো ডিমান্ড কার্ভ এখানে ডান দিকে শিফট করবে। সো এটাও বা এই রেটটাও বাইরে যাবে, দুইটা রেট বাড়লো। 3 নাম্বার গ্রাফে কি দেখাবো? 3 নাম্বার গ্রাফে দেখাবো হচ্ছে যে লাস্টেরটা, যেটা হচ্ছে আমরা কি করতেছি এখানে, আহ ইউরো সেল করে টাকা টাকা কিনতেছি, তার মানে ইউরো সেল করতেছি, রাইট? ইউরো সেল করতেছে, এখানে আমরা এখানে ইউরোকে প্রাধান্য দিব। তাহলে ইউরো, এখানে লিখবো 1 ইউরো সমান টাকা, এখানে লিখবো 1 ইউরো সমান টাকা, 1 ইউরো ইকুয়াল টু টাকা দিব, এটার মতো 1 ইউরো সমান টাকা। তো এখানে আমরা কি করতেছি, ইউরো সেল করতেছি। ইউরো যদি সেল করি, ইউরো যদি সেল করি তাহলে কি হবে, সাপ্লাই কার্ভ বাড়বে নাকি সাপ্লাই কমবে নাকি বাড়বে? ইউরো যদি সেল করি তাহলে ইউরোর সাপ্লাই বাড়বে না, ইউরোর সাপ্লাই বাইরে যাবে। তাহলে এই যে রেটটা এখানে কমে যাচ্ছে। এই হচ্ছে 3টা গ্রাফ, এইভাবে ছোট ছোট 3টা গ্রাফ দেখায় নিতে হবে। ঠিক আছে, তাহলে আমরা কাকে প্রাধান্য দিলাম কোথায়, প্রথম স্টেপে টাকা এবং আরএস এর মধ্যে আমরা আরএস কে প্রাধান্য দিছি। আরএস, তাহলে প্রথম গ্রাফে আরএস ইকুয়াল টু টাকা লেখা নিছি, এবং আরএস এর ডিমান্ড কার্ভ, আরএস এর সাপ্লাই কার্ভ চিন্তা করছি, যে আরএস কে কিনতেছি নাকি বেচতেছি, এটা চিন্তা করছি। 2 নাম্বার স্টেপে আছে ইউরো আর আরএস, তো এখানে ইউরোকে প্রাধান্য দিতেছি, ডলার থাকলে ডলারকে প্রাধান্য দিব। 3 নাম্বার স্টেপে আর ডলারকে প্রাধান্য দিব, তার মানে লাস্ট দুইটাতে সেম কারেন্সি প্রাধান্য দিব, আর প্রথমটাতে আমাদের যে ফরেন কারেন্সি, মানে এক কথা ফরেন কারেন্সি গুলোকে প্রাধান্য দেওয়া হচ্ছে, আমাদের টাকাকে প্রাধান্য দেওয়া দরকার নেই। প্রাধান্য দেওয়া বলতে শুরুর দিকে লেখা আর কি, এই যে এখানে, এখানে লেখা। ঠিক আছে।